সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে? জুলাই আগস্ট অভ্যুত্থান বা জুলাই আন্দোলন এ নিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক আলোচনা সমালোচনা আছে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে, কি বড় ভূমিকা পালন করছে আমি শিরোনামে বললাম বড়। এখন বড় নাকি ছোট এটি বিবেচ্য বিষয়। সেনাবাহিনী কি বড় ভূমিকা পালন করছে সেটি নিয়ে আলাপ করবার আগে চলুন আমরা একটা ভিডিও দেখে আসি। হ্যালো সোহেল, কেমন আছিস বাবা? ভালো আছি মা, তোমরা ভালো? বাবা কেমন আছে? ভালো আছি, আমরা সবাই ভালো। তুই আসবি কবে বাবা? এবার তো অনেক দিন হলো। মা, এবার আসা একটু ঝামেলা, সবাই ব্যস্ত থাকবে, নির্বাচন ডিউটি চলতেছে। আচ্ছা মা, তুমি ভোট দিতে যাবে তো? আমরা দুই বুড়া বুড়ি এই ভিড় ভাট্টার মধ্যে যায় কি করব? কি বলতেছো মা এগুলো? আমি সারাদিন কষ্ট করে যাচ্ছি, আমাদের পুরো সেনাবাহিনী দিন রাত কাজ করতেছে যেন ভালো একটা নির্বাচন হয়, সবাই ভোট দিতে পারে। আর তোমরা আমার বাবা মা হয়ে ভোট দিবে না, এটা হবে না। অবশ্যই যাবে তোমরা, তোমাদের কোনো সমস্যা হবে না, সবাই ভোট দিবে। আচ্ছা বাবা, আচ্ছা যাবো। তুই ভোট শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আয় বাবা। ঠিক আছে মা, রাখি তাহলে। আপনার দেশ আপনার অপেক্ষায়, আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী। নিশ্চয়ই দেখলেন যে সেনাবাহিনীর একটি বিজ্ঞাপন, এটি গতকাল রাতে প্রচার শুরু হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন প্রচার শুরু হয়েছে। নিশ্চয়ই মূলধারার গণমাধ্যমেও আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট, সেই ভোটের প্রচারণা শুরু করেছে সেনাবাহিনী স্বয়ং। বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমরা এমনটা কখনো দেখিনি যে সেনাবাহিনীও ভোটের প্রচার করে বা এরকম বিজ্ঞাপন বা ট্রেইলার নির্মাণ করে। এবার দেখলাম সেনাবাহিনী ভোট নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী ভোট নিয়ে যে ভূমিকাটা পালন করছে, সেনাবাহিনী একান্তভাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন করে ব্যারাকে ফিরে যেতে চাইছে। আমি বেশ কয়েকদিন যাবতই এই কথাগুলো বলছি যে নিশ্চিতভাবে ভোট হয়ে যাবে। আপনি কূটনৈতিক তৎপরতা যদি দেখেন, আমার পাশের দেশ প্রতিবেশী দেশ ভারতীয় তৎপরতা দেখেন, সেনাবাহিনীর ভেতরে যারা খোঁজ খবর রাখেন তারা যদি জানেন, তারা যদি দেখেন, তাহলে তারা অন্ততপক্ষে বলবেন না যে ভোট হচ্ছে না। অনেকেরই জিজ্ঞাসা, অনেকেরই প্রশ্ন যে সেনাবাহিনী তো খানিকটা নীরব, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী আসলে কি করছে? সেনাবাহিনী এই যে বিজ্ঞাপনটা দেখলেন, ভোটের বিজ্ঞাপন, এটি দেখবার পর নিশ্চয়ই, এবং এটি অনেকেই আপনারা দেখেছেন ইতিমধ্যেই, গতকাল রাত থেকে এটি প্রচার হচ্ছে, আপনারা দেখেছেন। এই বিজ্ঞাপনটা দেখবার পরে ভোট নিয়ে কেউ যদি বলেন যে ভোট পেছানোর কথা হচ্ছে, নানান কিছু হচ্ছে, এমন অনেক বার্তা আসছে, আমার কাছে মেসেজ আসছে। কেউ না কেউ এই বার্তাটা ছড়িয়েছেন, কেউ না কেউ কোনো ভিডিও কন্টেন্ট বা কিংবা কোনো লেখার মাধ্যমে। আমার হয়তো চোখে পড়েনি, কিন্তু আমি ভিডিও কন্টেন্ট আসলে কারো দেখি না। আমাকে কমপক্ষে 10-12 জন মানুষ এমন একটা বার্তা পাঠিয়েছে যে ডক্টর রেহমান সোবহানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের কথা হচ্ছে। আমেরিকান নতুন রাষ্ট্রদূত ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা। নতুন উপদেষ্টা নিয়োগ হবে, শুধু খলিল থাকতে পারে। গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবহান ও সুলতানা কামালের সাথে কথা বলেছে। ইউনূস সাহেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার জন্য লবি করে যাচ্ছেন। এই একই টাইপের মেসেজ 12 জন পাঠিয়েছে, 1 ডজন মানুষ। তারা জানতে চায় যে আসলে কি। আমি এক কথাই বলেছি যে এগুলো আপনারা কোথায় পেয়েছেন, কোথায় দেখেছেন, লেখায় পড়েছেন নাকি কোনো ভিডিওতে কারো কন্টেন্টে শুনেছেন, এগুলো হচ্ছে গল্প। এর আগেও হোসেন জিল্লুর রহমানকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে ফেলেছিল কেউ কেউ। আবার কলিমুল্লাহ, যে কলিমুল্লাহ এখন জেলে আছেন, চরম বিতর্কিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের সুবিধাভোগী কলিমুল্লাহ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সেই কলিমুল্লাহ কেউ 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 উপদেষ্টা বানিয়ে ফেলেছিলেন, আমাকে মেসেজ দিয়েছিলেন যে কলিমুল্লাহ নাকি উপদেষ্টা হবেন গ্রেপ্তার হওয়ার আগে, ইত্যাদি নানা রকম সরকার গঠন করে ফেলছেন। কিন্তু বাস্তবতা হলো, বাস্তবতার মধ্যে থাকবার চেষ্টা করুন। আগামী 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন যে হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই, এবং সেনাবাহিনী ফুল ফেজে প্রস্তুতি নিয়ে আছে। নির্বাচনটা করে তারা ব্যারাকে ফিরে যাবে। আমি গত পরশুর একটি কন্টেন্টেও বলেছি যে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে পাহারা দেবে না, আজীবন মাঠে থাকবে না। আওয়ামী লীগের জন্য নির্বাচন হয়ে যাবে মানে আওয়ামী লীগের জন্য পথ বন্ধ হয়ে যাবে না। তবে একটা খুব খুব অ্যালার্মিং কথা, যে নির্বাচনে যদি জামাত জোট ক্ষমতায় বসে তাহলে অনেক ঘটনা ঘটে যেতে পারে, এমনকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলতে পারে, অনেক ঘটনা ঘটাতে পারে। এটি খুব বড় ধরনের একটা উদ্বেগের। আসলে নির্বাচন তো হচ্ছে না, নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন, এবং এই পাতানো নির্বাচন, আমি শুরুতেই বলেছি সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে বড় ভূমিকা পালন করত তখনই যদি আওয়ামী লীগ সহ 14 দল সহ সব দলকে নিয়ে নির্বাচন করত। আজকে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা সমর্থন দেওয়া বা এই নির্বাচনটা করার পেছনে সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেনাবাহিনীর, আমি কারো পক্ষপাতিত্ব করছি না, আমি ধরে নিলাম আওয়ামী লীগের সেট ধরে কে দুর্নীতি করেনি, কে একজন দুর্নীতিমুক্ত মানুষকে আপনি আমাকে একটু পরিচয় করায় দেন। একথাও বলতে হবে সাথে যে এখন কি হচ্ছে, এখন কি দুর্নীতি হচ্ছে। এই যে 3 দিনের বৈরাগী ছোট ছোট ছেলে পেলে ইউনিভার্সিটি পাশ করে বেরিয়ে উপদেষ্টা হয়েছে, এনসিপি নেতা হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের যে দুর্নীতি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি। বিএনপি দুর্নীতি করেনি, বিএনপি যখন ক্ষমতায় ছিল। জামাত অপকর্ম করছে না, জামাত অন্যায় কাজ করছে না, সবাই করছে। এই বাংলাদেশে কি ধোয়া তুলসী পাতা কেউ? কাজে কেউ না, ধোয়া তুলসী পাতা কেউ না। পুরো আওয়ামী লীগ সংগঠনটাকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে এটা বড় ভূমিকা পালন করছে এটি বলা যাবে না। সেনাবাহিনী একটা একতরফা নির্বাচনকে সমর্থন করছে, সমর্থন করছে। এটি ভালো হবে, এটি ভালো হবে যে যাই হোক। তবে জামাত ক্ষমতায় আসলে অনেক কঠিন হয়ে যেতে পারে, আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারে, এটাও একটা ব্যাপার। আবার প্রকৃতি বলে একটা কথা আছে। এই যে 2 মাস আগেও তারেক রহমান বাংলাদেশে আসবেন কিংবা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখবেন, এটা তিনি জানতেন না। কিংবা 2 বছর আগেও তারেক রহমান কখনো দেশে আসবেন, কখনো প্রধানমন্ত্রী হবেন, কখনো রাজনীতি করবেন, এটি কখনো কল্পনা করতে পারেননি। আগামী 6 মাস পরে আওয়ামী লীগের লোকজন যে কল্পনা করবেন না, বা 3 মাস পরে যে কল্পনা করবেন না যে রাজনীতি করব, ক্ষমতায় যাব, নির্বাচন করব, 3 মাস পরে, প্রকৃতিরও একটা বিচার আছে, প্রকৃতিরও একটা ভারসাম্য আছে। তো কাজে যে বা যারা বলছেন যে অমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করছেন, এ করছেন, সে করছেন, এগুলো কিচ্ছু হচ্ছে না। এখন নির্বাচনটা হয়ে যাবে, এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। নির্বাচনটা শুধুমাত্র হবে এই যে বর্তমান পরিষদে যারা আছেন তারা সেফ এক্সিট নেবার জন্য। নির্বাচন দিয়ে সেফ এক্সিট ছাড়া এই মুহূর্তে তাদের সেফ এক্সিট হবার কোনো সুযোগ নেই। তারপরে কি হবে? তারপরে আওয়ামী লীগ ফিরে আসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, অনেক কিছু হবে। কিন্তু আপাতত সেনাবাহিনীর স্ট্যান্ডটা কি যদি কেউ জিজ্ঞেস করেন, সেনাবাহিনী এই নির্বাচনটা করে দিচ্ছে। এই বিজ্ঞাপনের ভাষাটাও কিন্তু সেটাই বলে। এতদিন এমনি ভাষা কথা বললাম, কিন্তু এখন একদম প্রুফ সহ এই বিজ্ঞাপনটা প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে যে সেনাবাহিনী ভোটের রীতিমতো প্রচার করছে। কাজেই সেনাবাহিনী নির্বাচন ঠেকিয়ে দিচ্ছে, বিকল্প তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই হয়েছে সেই হয়েছে,
খলিল আসছে, নয়া রাষ্ট্রদূত আজকে আসছে, আজকে 12 তারিখ, আজকেই তার আসার কথা, আজকে আসছে, যোগদান করে আগামীকালকে সরকার ফেলে দিবে, ইউনূস ফেলে দিয়ে নতুন হবে, কিচ্ছু না। নির্বাচন যে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নয়। বারবারই বলছি, সেনাবাহিনী এই বড় কাজটাই করছে। আগামীর জন্য প্রস্তুতি নিন সবাই, গুজবে কান দেবেন না, এটি মেনে নিতে হবে, এই নির্মম বাস্তবতা মেনে নিতে হবে, এছাড়া উপায় নেই। আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট অভ্যুত্থান বা জুলাই আন্দোলন এ নিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক আলোচনা সমালোচনা আছে। আর জুলাই যোদ্ধা যারা একটা সময় তাদের যে সম্মান ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, যাদের ভয়ে সবাই থরথর থরথর করে কাঁপত, আজকের দিনে তাদের অবস্থান কোথায় গেছে? নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক দল, কিন্তু এই রাজনৈতিক দলটি তাদের শৌর্য, বীর্য অথবা এই অভ্যুত্থানে হাজার হাজার মানুষের যে জীবন গেল, হাজার প্লাস, তাই না, হাজার হাজার মানুষ আহত হলো, তাদেরকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছে, নাকি আপনার নিজেদের জন্যই বা নিজেদের পরিবারের জন্য আখের গোছাচ্ছেন? এই যে কথাগুলো বললাম, নানান চড়াই উতরাই পার হবার পর জুলাই যোদ্ধারা বা যারা এই দলটাকে লিড করছে বা আন্দোলনকে লিড করেছে বিতর্কিত হয়ে গেছে। এখন এটাকে নিয়ে শুধু আমরা কথা বলছি না, এই যে একটা আশা থেকে নিরাশা, দুঃস্বপ্ন, স্বপ্ন থেকে দুঃস্বপ্নের যে যাত্রাটা, এটা আশেপাশের অনেক রাষ্ট্র অবজারভেশন করছে। বিশেষ করে যেই দেশগুলোতে জেনজির আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। কথা বলছি নেপালের যিনি বর্তমান রাজনীতির খুবই মহিরথী অথবা নেপালের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন, সুশীলা কার্কি। ওনাকে এর আগের সরকার সরানোর পর ওনাকে এই জেনজিরাই ক্ষমতায় বসাইছেন। বাট তিনি বলছেন আজকে যে নেপালকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া যাবে না। তার মানে জুলাই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থান বা অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের রাজনৈতিক চিত্র, এটাকে পছন্দ করছে না নেপালের বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা মনে করছে যে বাংলাদেশ ভুল পথে হাঁটছে বা এই মুহূর্তে বাংলাদেশের যেই অবস্থান সেটা কামনীয় না। আর এই হিসাবে তারা দায়ী করছেন রাজনৈতিক দলগুলোকে এবং তরুণ প্রজন্মকে, অর্থাৎ জেনজিকে। তো তিনি কেন এই কথা বললেন? সম্প্রতি কাঠমান্ডুতে একটা প্রোগ্রাম ছিল, আয়োজিত সেই প্রোগ্রামে তিনি বলছেন বর্তমান সরকারের উপর, মানে বাংলাদেশ বর্তমান সরকারের উপর রাজনৈতিক দলগুলো এবং তরুণ প্রজন্ম যেভাবে ক্রমাগত চাপ তৈরি করেছে, এটা সমালোচনার যোগ্য। সুশীল কার্কি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি আকস্মিক ঝড়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো মানে কি বলা হয়, যে তার দেশ নিয়ে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে, কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে, জেনজিরা তরুণেরও প্রতিদিন বলছে আজ ছাড়ো, কাল ছাড়ো, কিন্তু সরকার ছাড়ার অর্থ কি? মানে তিনি তার আর কথাও বললেন, বইলা বাংলাদেশের ইস্যুটা কেন টানলেন? এই যে বাংলাদেশে কিন্তু প্রতিদিন এরকম হচ্ছে, এই জেনজিরা এখন একটা গালি দিচ্ছে, এনসিপি তখন তারে মাথায় তুলতেছে, তখন সে আবার দেশের শত্রু হয়ে যেতেছে। আর আমাদের জেনজিদের মধ্যে যারা লিড করতেছেন তারা মনে করতেছেন যে সরকার একটি দলের পক্ষে, অর্থাৎ বিএনপির পক্ষে কাজ করতেছে। কখনো তারা মনে করে জামাতের পক্ষে কাজ করতেছে, কখন যখন তারা কোনো কিছু বলে সরকার শোনে না, তখনই মনে হয় যে সরকার ভিন্ন, মানে তাদেরটাই হইতে হবে। যদি তাদেরটা না হয়, এইটা এই আন্দোলনের চেতনার বিরুদ্ধকারী একটা দল, কোনো ব্যক্তি হলে এই দেখো লীগ, সে এই চেতনা চায় নাই। রাজনৈতিক দল হলে এই যে দেখো আওয়ামী লীগের সাথে হাত মিলাই ফেলছে ভারতের দালাল, এই একটা ন্যারেটিভ তো তৈরি হয়েছে। মানে আমাদের যারা এনসিপির লিডাররা আছেন বিশেষ করে, বা এর বাকি যে বিভিন্ন জায়গায় নেতারা আছেন, তাদের মতের বিরুদ্ধে গেলেই আসিফ নজরুলের পিঠে চামড়া থাকবে না, তারপর ডক্টর ইউনূসকে দেখা নিবে, কত কিছু আসতেছে। তো স্বরাষ্ট্রমন্ত্রীরে এটা করে ফেলবে, অমুকরে সেটা করে ফেলবে। এই যে এগুলো তো পছন্দের না কোনো দেশে, আসলে দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে এগুলো কেউ পছন্দ করে না। ভাষা প্রয়োগের শালীনতা থাকতে হবে, আমার পছন্দ না হলে, এটা আমার মতের বিরুদ্ধে গেলেই আমরা একটা স্টেটমেন্ট দিয়ে ফেলতেছি, সরকার ছাড়ো, টাইনা হিস্ট্রা নামাবো। বাংলাদেশের এই দৃশ্য নেপাল খুব ভালোভাবে অবজারভেশন করছে, তাদের দেশেও কিছু ডিস্টারবেন্স এখনো আছে। তিনি বলছেন যে তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ক্রমাগত কটু কথা এবং গালিগালাজ শুনছি। আমরা অনেকটা পেন্ডুলামের মতন হয়ে গেছি, সব বাধা অপমান সহ্য করে ধৈর্যের সাথে কাজ করছি। ঠিক যেন আমার ডক্টর ইউনূসের চেহারা মনে হইতেছে যে ওনারা কি পরিমাণ পেরেশানি আসলে পাচ্ছেন।
প্রায় 25 থেকে 30 জন জেনজি তরুণ এক একজন এক এক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানে যাচ্ছি কোথাও শান্তি পাচ্ছি না। বাংলাদেশ নেপাল সেম স্টাইলে আছে। তার